তাহলে তুমি রাজি হরে কি করে? তোমার সম্মতি ছাড়া তো বিয়ে সম্ভব নয়। ও তাহলে কি তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো? অভিনয়? হ্যাঁ অভিনয়, অভিনয় করেছো। আমার জীবনটাকে নিয়ে তুমি চিনিমিনি খেলেছো। তুমি তুমি নারী নও, তুমি একটা বিষধর সর্পিনী। বিষে বিষে আমার দেহটাকে তুমি নীল করে দিয়েছো। কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি দীপা? দীপা কি রে শুয়ার? দীপা কি? ওই ও তোর মা অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। চুপ করবে তুমি? এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে আর এসে আরম্ভ করলে যাতা বলতে। দরদের নদী থেকে ওরে প্রাণ ডেকে গেছে। ও আমার ছেলে নয়, ও আমার সুখের পথের কাঁটা। তোমার সুখের পথের কাঁটা হয়ে আমি এ বাড়িতে থাকতে চাই না বাবা। তুমি মরার পর কেউ যেন আমাকে একটা সংবাদ দেয়, আমি শুধু সন্তানের কর্তব্য করেই চলে যাব। না, তুমি যাবে না। আমার আদেশ, এই বাড়ি থেকে তুমি এক পাও বেরোবে না, তাহলে কিন্তু আমি অনর্থ বাঁধাবো। আটকাচ্ছে কেন? যেতে চাইছে যাক না। কেন যে বাধা দিচ্ছে সে তুমি বুঝবে না। ও চলে গেলে লোকে তোমাকে নিন্দে করবে, বলবে বিয়ে করে অমানুষ হয়ে গেছে নন্দে মশাই। আমি চাই না অযথা লোকে তোমার নামে বদনাম দিক। দয়া করে তোমরা আমাকে রেহাই দাও। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের কাছে করজোড়ে মিনতি করছি, তোমরা আমাকে বাঁচতে দাও। আমি দৌড়ে কোথাও চলে যাই। না, তুমি চলে গেলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, আর মরবার আগে পুলিশের কাছে চিঠি দিয়ে জানিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য তোমরা দুজনে দায়ী। হ্যাঁ, তুমি আর তোমার বাবা। কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমাদের বাপ ছেলেকে আমি সহজে ছেড়ে দেব না। তিলে তিলে তোমরা যেভাবে আমাকে দগ্ধ করে চলেছো, আমিও ঠিক তেমনি ভাবে তোমাদেরকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো, জেলে পচিয়ে মারবো। জেলের ভয় যদি থাকে তাহলে বাড়ি থেকে এক পাও বেরোবে না। কথাটা মনে রাখলে খুশি হব। ওরে বাপ রে বাপ, কি ডাইনির পাল্লায় পড়লাম রে বাবা। ওকে বিয়ে করে আমি যা হবার তা হয়ে গেছে বাবা। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে সামনাসামনি হয়তো ওকে মা ডাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে তবে ন্যায়ত ধর্মত ওকে আমি মা বলে স্বীকার করলাম। যাক বাবা, বাঁচা গেল। লোভের বসে একটা করেই ফেলেছি। ভেবেছিলাম পেটা এনে উচ্চতি বসাবে, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। মা তারা সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা ময়ের ইচ্ছা, তুমি সকলে তোমারই ইচ্ছা। মা তারা ইচ্ছা ময়ের ইচ্ছা, তুমি সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা ময়ের। দীপা, তুমি চুরি কোথায় পালাবি? তাকে খুন করে আমার বুকে জ্বালা মেটাবো। আমাকে আমাকে দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও দিবো বাবা, আমাকে ছেড়ে দাও। আমি আপনার পায়ে ধরছি, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মারবেন না। চিৎকার করবে না।
ওটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা ছুরি। হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ এটা আমি চালাইনি কেন জানো? জানি জানি, আমি আপনার ভগ্নিপতি বলে। দীপার বৈধব্য আমি চাই, কিন্তু তোকে আমি এত সহজে খুন করবো না শয়তান। দীপক আমার বুকে যেমন যন্ত্রণা হচ্ছে সেইভাবে তোকে আমি যন্ত্রণা দিয়ে মারবো। একটা একটা করে তোর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেব। আমাকে ক্ষমা করো। ক্ষমা নেই, প্রথমে উপরে নেব তোর চোখ দুটো, যে চোখকে তুই দীপাকে দেখেছিস, তারপর হাত দুটো, যে হাত দিয়ে তুই দীপাকে স্পর্শ করেছিস। তোমার দেবার দিকে তাকাও দাদা। দাদা, দাদা, তুমি তো এমন ছিলে না দাদা। পথ থেকে একটা কুকুরে বাচ্চা করে এনে বসেছিলে, সেই কুকুরটা লরি চাপা পড়ে মরে যেতেই কেঁদে বুক ভাসিয়েছিলে তুমি। সেই তুমি কি করে চুরি হাতে মানুষ খুন করতে এলে দাদা? কি করে এলাম আমাকে জিজ্ঞাসা করছিস? আমাকে নয় দীপা, ওদের জিজ্ঞাসা কর। আমাকে সমাজ বিরোধী গুন্ডা সাজিয়েছে কারা? আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করেছে কারা? ওরা ওরা ওরাই। আমিও তো 5 জন মানুষের মতো সৎভাবে ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম। আমিও তো গরিব বাবা মার মুখে স্বস্তির হাসি ফোটাতে চেয়েছিলাম। আমিও তো একটা সৎ ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার আশা আকাঙ্ক্ষা জীবনের স্বপ্ন দু পায়ে মারিয়ে দিলে। কিন্তু মানুষ থেকে আমাকে আজ করে তুললে একটা বিবেকহীন জানোয়ার। আমাকে টেনে নামালে লোকেরা তো লজ্জা করে। ওসব কথা তুমি ভুলে যাও দাদা। মার মুখের দিকে একটিবার তাকাও। এই বয়সে মাকে তুমি আর কষ্ট দিও না দাদা। ভুলে যাবো সেদিন, সেদিন এই মান্দা থামলের গুণে ধরার সমাজটাকে আমি ভেঙে চুরিয়ে গুড়িয়ে চাই করে দিব। আমার বুকে জ্বলছে কাণ্ডবের দাবানল, রক্তে উঠেছে সামুদ্রিক ঝড়ের তুফান। প্রতিশোধের মধ্যে আমি খুঁজে পাবো আমার বাঁচার আনন্দ, আমার জীবনের স্বপ্ন, আমার অশান্ত বুকের তীব্রি, আমার অশান্ত বুকে যন্ত্রণা। দাদা, তুমি এসে না পড়লে এতক্ষণে আমার হয়ে গিয়েছিল। মানুষ তো নয় তোমার ভাই, মানুষ তো নয়, এটা দানব হয়ে উঠেছে। আমার 14 পুরুষের ভাগ্য পৈতৃক প্রাণটা রক্ষা পেল, নতুন বউ রক্ষা পেল। আমার দাদাকে তুমি সুমতি দাও ঠাকুর, আমার দাদাকে তুমি সুমতি দাও, নইলে মাকে যে আর বাঁচানো যাবে না। এসব কথা যদি মার কানে যায়, মা নির্ঘাত আত্মহত্যা করবে। সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে গেল মা, শান্তি আর পেল না, শান্তি আর পেল না।
এই বাড়িতে আমার ঝন্টু, আমারই ছেলে জেলার পুলিশ সুপার, অথচ সে কথা মুখ ফুটে বলার অধিকার আমার নেই। ও যদি ওর দাদাকে একটু বুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতে পারত দীপকের। ওখানে দাঁড়িয়ে আগে আমিটাকে আমি শিবনাথ। আমি ভেবেছিলাম চোর টোর ঢুকেছে নাকি বাড়িতে। তা কি মনে করে? টাকা পয়সা চাইলে আমি কিন্তু দিতে পারবো না। অনেক টাকা আমি তোমাকে দিয়েছি। আজকে আমি বড় বিপদে পড়ে এসেছি মণিশঙ্কর বাবু। বিপদ? আজকে বড় ছেলেটা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, কোনদিন হয়তো পুলিশের গুলিতে তার প্রাণটা চলে যেতে পারে। তাই ঝন্টুর কাছে এসেছিলাম, ও যদি একটু বুঝিয়ে সুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতো দীপকের। কি দায় পড়েছে কল্যাণের? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ইতরের মতো যখন তখন এ বাড়িতে আসবে না। ওই কল্যাণের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। দত্তক নেওয়ার দলিতে সে কথাই লেখা আছে, আইন মোতাবেক ও ছেলে আমার। আইন হয়তো সে কথা বলবে, সে কথাই বলবে মণিশঙ্কর বাবু, কিন্তু মানবিকতা। মানবিকতা? কিসের মানবিকতা? 1 বছরের একটা শিশুর জন্য 6,000 টাকা তোমাদেরকে আমি দিয়েছি। টাকা না পেলে তোমাদের উপোস করে মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমাদের লক্ষ্মী ছাড়া স্বভাব বুঝলো না। কুকুরের মতো যখন তখন আমার বাড়িতে এসে ঢুকে পড়ো। লজ্জা করে না তোমার? আপনি আমাকে কুকুর বলছেন? আমি মান চলে গেল নাকি রাজা বাহুদের? অশৃঙ্খল পশুদের এরকম দুর্গতি হয়। তোমার দুর্দশার হলো কি? আরো অনেক দুর্ভোগ তোমার কপালে লেখা আছে। সে কথাই সেদিন বলেছিল কল্যাণ। কি বললে কল্যাণ? অভয় হারামজাদা বলেছে সে শিবনাথ রায়ের ছেলে। আমাদের বাবু তোমাকে পুষ্য নিয়েছেন। কথাটা শুনেই কল্যাণ বললে, আমার দুর্ভাগ্য, একটা নীচ পরিবারে আমার জন্ম হয়েছিল। শঙ্কর বাবু, কল্যাণ আমার ঝন্টু বললে আমরা নিজ বংশ, বলবেই তো। আমি যদি মানুষ হতাম, ছেলে বিক্রি করে খিদের জ্বালা মেটাতাম না। তোমার বিপদের হাত থেকে নিষ্কৃতি পেতে কল্যাণের সঙ্গে যদি তুমি দেখা করতে চাও, না মণিশঙ্কর বাবু, কি হবে দেখা করে? সে তো আমার ছেলে জন্টু নয়, আপনার ছেলে কল্যাণ চৌধুরী। শিবনাথ রায়ের বেটা, সে কি বুঝবে? 2-4 টাকার যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে আমি ভিক্ষে হিসেবে দিতে পারি। টাকা? হ্যাঁ, টাকা ভিক্ষে দেবেন মণিশঙ্কর বাবু? ওই মন্দিপুরের রায় বংশ কোনদিন ভিক্ষে নেয় না, ভিক্ষে দেয়। যেমন সেদিন আমি ভিক্ষে দিয়েছিলাম আমার একমাত্র ছেলে ঝন্টুকে। লাখ টাকা থাকতেও সেদিন আপনি হাতে পেতে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি মরে গেলেও আপনার কাছে ভিক্ষে চাইব না, ভিক্ষে চাইব
না, ভিক্ষে চাইব না। আরে ভিক্ষে চাইবে কেন? ছেলে অগান ভেঙে প্রচুর টাকা রোজগার করছে, ভিক্ষে চাইবার দরকার কি? কথায় কথায় আমি বুঝিয়ে দিলাম, কল্যাণদেরকে ঘৃণা করে আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আচ্ছা সেলিম, তুমি তো ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করেছো। হ্যাঁ করেছি। বলতে পারো কর্তাকার আদি নাম কি ছিল? কি জানি না। আচ্ছা, কলকাতা নগরে পত্তন করেছিলেন যে ভদ্রলোক, তার নাম জানো? এটা এটা তো তুমি নিশ্চয়ই জানবে, কারণ তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো। না, এটাও আমি জানি না গো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছো? আরে বাপরে, কেন শুনবো না? কি একটা স্কুলে মাস্টারি করতেন ভদ্রলোক, শেষ বয়স নাকি অনেক দুঃখ কষ্টে মারা যান, আবার কি সব বলতেও নাকি লিখেছে। বাহ সেলিম বাহ, সত্যি তুমি লেখাপড়া শিখেছো, আউট নলেজ তোমার দারুণ সাফ। তার মানে তুমি আমাকে ইনসাল্ট করছো? মাই গড শট, তা আমি কখনো পারি? তোমার বাবা কোটি কোটি মানুষ, তোমাকে ইংলিশ, তোমাকে সাহেব স্কুলে পড়াশোনা করিয়েছেন, অথচ মজা দেখো, কলকাতার আদি নাম কি ছিল সেটা তুমি জানোই না। জব চানকের নামই তুমি শুনোনি। দেখো, কলকাতা নগরী স্থাপন করেছিলেন জব চানক নামক ইংরেজ ভদ্রলোক, আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার জনক। আমি কিন্তু সাহেব স্কুলে না পড়েও এই কথাগুলো আমি জানি। তুমি যখন তখন আমাকে অপমান করে আনন্দ পাও কেন? কি করেছি আমি তোমার? কেন তুমি আমাকে কথায় কথায় অপমান করো? আমাকে তোমার পছন্দ না হয় সে কথা বলে দিলেই হয়, আমি বাবার ওখানে চলে যাব। আমি যত চেষ্টা করি তোমার মন জুগিয়ে চলতে, ততই তুমি আমাকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দাও। ভাবো আমি কিছু বুঝি না? বাপের সঙ্গে তোমার মতের অমিল হতেই পারে, কিন্তু আমি কি করেছি? কেন তুমি আমাকে অপমান করবে? আমি তো বলেছি আমি যা জানি না তুমি আমাকে শিখিয়ে দাও। বাবা, তুমি যদি এরকম করো তাহলে সত্যি সত্যি তোমাকে মুক্তি দিয়ে আমি একদিন চলে যাব। আমি চলে যাব। আমি যেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছি। ছেলের অভিযোগ মিথ্যে নয়, মানুষকে আঘাত দিয়ে যেন আমি আনন্দ পাই। যেদিন অবৈদা বলল আমি মণিশঙ্কর চৌধুরীর পুষ্যপুত্র, সেদিন থেকে আমি আমার মনের নাগাল পাচ্ছি না। শত অনুরোধ অবৈদা বলল না, কোথায় আমার মা, কোথায় আমার বাবা? আসতে পারে স্যার? কে? ও আপনি, আসুন। আপনি স্যার দেখা করতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ মিস্টার দত্ত, আপনার নামে প্রচুর অভিযোগ আসছে। অভিযোগ? হ্যাঁ অভিযোগ, আপনি নাকি অফিসে বসে স্ত্রীর ফটো নিয়ে ধ্যান করেন। এসব কি ঠিক? অফিস আওয়ারে কোনো অভিযোগ লিপিবদ্ধ করেন না, এসব এসব কি ঠিক? কি করব স্যার, ওয়াইফ যদি শ্বশুর বাড়ি থাকে, 6 মাস হয় বিয়ে করেছি, সুন্দরী ওয়াইফ যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে, কাজে মন কি করে বসাবো স্যার? আপনি হাসছেন স্যার, আমার বুক পেটে কান্না বেরিয়ে আসছে। রোজ 10 পাতা করে চিঠি লেগি, একটার উত্তর পাই না স্যার। কোনদিন হয়তো শুনবেন এই গদাধর দত্ত সুইসাইড করেছে, নয় সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে গেছে স্যার। আই এম সো সরি মিস্টার দত্ত, আমি আমি আপনাকে 7 দিনের ছুটি দিচ্ছি। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে কিন্তু সিনসিয়ার ডিউটি দিবেন। দেব স্যার, দেব। আপনি স্যার মহানুভব, আপনার মহত্বকে আমি কোনোদিন বলবো না স্যার। আচ্ছা গদাধর বাবু, অঞ্জন আর কি এই এক অগণ বেকার সরকার রাজ্য ঘরে উঠেছে, আপনি আপনি ওদেরকে কঠোরস্থ দমন করবেন। দলের লিডার নাকি দীপক রায়, যত শীঘ্র সম্ভব ওকে আপনি গ্রেফতার করবেন।
গুন্ডাদের দমন করার আগে অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক কেন শিক্ষিত তরুণের দল অসৎ পথে যাচ্ছে। অভয়দা, আমার ওয়াইফ বলে দীপক রায়ের হয়ে আমি তোমার কাছে ওকালতি করতে আসিনি দাদা বাবু। আমি শুধু বলতে চাইছি কেন শিক্ষিত তরুণের দল সমাজ বিরোধী কাজ করছে সেটা সেটা তোমরা অনুসন্ধান করে সমস্যাটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। শুধু দমন পীড়ন করেই এই জাতীয় বক্তব্যকে নিরাময় করতে পারবে না। আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত অভয়দা, কিন্তু আমাদের প্রচলিত আইনে সমস্যা সমাজের অপরাধীর সহ ব্যবস্থা করা আছে, কিন্তু সমস্যা তুলে দেখবার কোনো নির্দেশ নেই। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা, মানবিক মূল্যবোধের কোনো প্রশ্নই নেই। কাজেই রাহা যদি না থাকে তাহলে এমন আইন জাহান নামে যাক যে আইন মানবিক সমস্যা খুঁজে দেখবে না, বুঝতে চাইবে না কেন শিক্ষিত তরুণের দল এই অসৎ পথে নামে যাচ্ছে। যে আইন অপরাধীকে সংশোধনের সুযোগ দেবে না তেমন আইন গোল্লায় যাক। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় দাদা বাবু। আমি তোমাকে বলে রাখলাম দাদা বাবু, পুলিশের ডান্ডা প্রয়োগ করে এইসব বিপদগামী তরুণদের তুমি পথে আনতে পারবে না, তাহলে তারা আরো মরিয়ে উঠবে, সমাজে বিষিয়ে দেবে। ডান্ডা মেরে শালাদের ঠান্ডা করে দেব। কথাই বলে মারের নাম মধুসূদন, ভূত পালিয়ে যায় ভয়ে। মার দিলে বাপ বাপ বলে শালারা লাইনে চলে আসবে। হাত পা মুছে ভেঙে দিলে পাড়ার অগান ভাঙতে আসবে না স্যার। চোরাপুটি চোর ডাকাতের উপর তরপাতে পারেন দারোগা বাবু, পারেন রাঘব বলদের গায়ে হাত তুলে, পারেন তাদের কোমরে জড়ি লাগে হাজতে ঢোকাতে। ওরে বাবা রে, সেই মুরুদ আপনাদের নেই। গরিবদের উপর অনেক হম্বাতম্বি করতে পারে। চোরাগলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে তাদের কোমরে দড়ি লাগিয়ে যদি হাজতে ঢোকাতে পারেন তবে বুঝবো আপনি মরদের বাচ্চা, আপনি মরদের বাচ্চা। যত সব অবান্তর কথা। ধনীদের গায়ে হাত দেই আর আবার চাকরির আইন নট হয়ে যায়। আর চেয়ে শেষুরা পেটালে কেউ কিচ্ছু বলবে না স্যার। কথাই বলে তোমরা আমার ওয়াইফ বলে তুমি ধনীদেরকে ধরছো না কেন? কিন্তু এটা কি সম্ভব স্যার? সম্ভব না হলে চাকরি ছেড়ে চলে যান অফিসার। স্যার, বেআইনি কাজ যারা করছে তারা যত উচ্চ দলের মানুষই হোক না কেন, আমি চাই আপনারা তাদেরকে গ্রেফতার করবেন। বেলুমাতে ঠেল দিবেন অফিসার। জনগণের কাছে প্রমাণ করুন পুলিশ নিরপেক্ষ। উনি তো হুকুম দিয়ে খেলান, কিন্তু উনার নিজের শ্বশুরই তো বাগান থেকে বাগানদের পুষে রেখেছে। আর যদি সঞ্জয় সেনকে ধরে হাজার হাজার জনতা থানা ঘেরাও করে বলবে সঞ্জয় সেনের মুক্তি চাই, মুক্তি চাই, পুলিশের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। না বাবা না, না বাবা না, দরকার নেই এসব ঝামেলার। চোর গুন্ডাদের সঙ্গে সহাবস্থান করাই ভালো। আমার ওয়াইফও তাই বলে। পারলেন কিছু করতে বেআই মশাই? পুলিশ পত্রিকা বলেছি বিবেচনা করতে রাজি হয়েছে। আচ্ছা, অভয় হারামজাদাকে কি করে বাড়ি থেকে সরানো যায় বলুন তো বেআই মশাই। কল্যাণকে বলেন? ছোট লোক হারামজাদা ওই কল্যাণকে জাদু করেছে মশাই। শুনেছি মাঝে মাঝে অফিসিয়াল কাজেও নাকি নাক গলায়। আমাকে তো মানুষ বলে গণ্য করে না, এমনকি আপনাকে নিয়েও বিদ্রুপ করে। ওর অহংকার চূর্ণ করতে না পারলে বেআই মশাই আপনার প্রেস্টিজ থাকবে না। আমাকে নিয়ে বিদ্রুপ করে? হ্যাঁ বেআই মশাই, আপনি নাকি চেরা ধুতি পরে অফিসে যেতেন, পতিতা পল্লীতে রাত কাটাতেন, শিবনাথ রায়ের দুর্ভাগ্যের মূলেও নাকি আপনি টাকা চুরি করে আপনি পালিয়েছিলেন। তুরাই মাল বেছে নাকি আপনি বড় লোক হয়েছেন। আরে বেআই মশাই শুনুন শুনুন, শুধু ওখানেই নয় আরো বলেছে কি জানেন, আপনি নাকি ওই বেশ্যা বাড়ির দালাল ছিলেন। আচ্ছা বেআই মশাই, প্রথম জীবনে আপনি যাই করে থাকুন একটা ছোট লোক চাকর সে কথা বলবে? এত বড় স্পর্ধার
হাতাহাতি করেন। ওর আশকারা পেয়ে বেটা মাথায় উঠেছে বেআই মশাই। আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি আসছি। ঠিক আছে বেআই মশাই, আসুন, তাড়াতাড়ি আসুন। ওই হারামজাদা কল্যাণকে বলেছে, কল্যাণ আমার পালিত পুত্র, ভাগ্যিস ওর বাবার নামটা বলেনি। 1 বছর বয়স থেকে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে যদি আমার পর হয়ে যায় তাহলে আমি যে বাঁচতে পারবো না। না না, চলে বলে যেভাবেই হোক ওই হারামজাদাকে এ বাড়ি থেকে আমি তাড়াবই। আপনি কি আজই কল্যাণগড় চলে যাবেন বাবা? হ্যাঁ না মা, কাল সকালে যাব। আমিও আপনার সঙ্গে চলে যাব। সে কি মামা, কল্যাণ থাকবে এখানে আর তুমি চলে যাবে, তাহলে কল্যাণকে দেখাশোনা করবে কে? বিহারের চাকর আছে না? তুমি অভয়ের কথা বলছো মা? হ্যাঁ। তুমি আমাকে হাসালে মা, তুমি আমাকে হাসালে। স্ত্রীর সেবা যত্ন কি চাকর দিয়ে হয়? ওর হবে, আমাকেও দু চোখে দেখতে পারে না, কথায় কথায় অপমান করে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি কালই আপনার সঙ্গে কল্যাণগড় চলে যাব বাবা। বুঝেছি। মামনি, মামনি। হ্যাঁ বাপি। আমার লাইটারটা খুঁজে পাচ্ছি। লাইটার কোথায় রেখেছিলে বাপি? মনে হয় তোর টেবিলে। টেবিলের উপর থেকে লাইটার চুরি হয়ে যাবে? না 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 না, বাইরে চুরকে নিয়েছে। জি ছাগলের মধ্যে জিনিসটা কেউ হাতিয়েছে। বিদেশি জিনিস সুইজারল্যান্ড থেকে এক বন্ধুকে দিয়ে আনিয়েছিলাম। 500 টাকা দিলেও ও জিনিস এখানে পাওয়া যাবে না। আচ্ছা ইয়ে মানে অভয় নেয়নি তো? না বাবা, অভয়টাকে আমি চিনি। চিনি না? মারে, মানুষ চিনা এত সহজ নয়। আজন্ম ব্রহ্মচারীকে পদস্খলন হতে দেখেছি বলে কিনা অভয় তাকে আমি চিনি। বৌদিমণি, বৌদিমণি, ও বৌদিমণি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদাবাবু পাঠাচ্ছেন, এসে আমি তোমাদের খেতে দেবো, ঠিক আছে মা? অভয়দা শোন, বলো। বলছিলাম যে বাপির লাইটার নিয়েছিস? লাইটার? না 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 বৌদিমণি, আমি কেন লাইটার নেবো? আমি কি বিড়ি সিগারেট খাই যে আমি লাইটার নেবো? আমি বলছি তুই ছাড়া কেউ নেয়নি লাইটার। এখনো ভারত আসত, লাইটারটা বার করে দে। সাবধান সাবধান সঞ্জয় বাবু, আমি গরিব হতে পারি কিন্তু আপনার মতো আমি চোর নই। হারামজাদা, এত বড় কথা, আমাকে সাবধান করিস। আমি বলছি ওই হারামজাদাই আপনার লাইটার চুরি করেছে বেআই মশাই। এই দেখি দেখি তোর পকেট, দেখি দেখি দেখি। এটা কি? বল, এটা কি? তোর পকেটে লাইটার কেমন করে এলো? বল বল শালা, বল বল, লাইটার কেমন এলো তোর পকেটে? বেআই মশাই লাইটার আপনার না? হ্যাঁ। বল বল বল। এই অভয়দা, ওরা এসব কি বলছে? তুই লাইটার চুরি করেছিস? আর আমদাদা তোর? কি করছো তুমি? খবরদার, ওর গায়ে তুমি হাত দেবে না। হারামজাদা ফাজি, এই তোর প্রবৃত্তি? তোর লাইটার দরকার ছিল, তুই আমাকে বললি না কেন? আমি এইরকম 10-20টা লাইটার তোকে আমি কিনে দিতাম। বিশ্বাস করে সব কিছু আমি তোর হাতে ছেড়ে দিয়েছি। এই তার পরিণাম। আমি জানি না দাদা বাবু, আমি জানি না, আমি জানি না দাদা বাবু, আমি জানি না। জানে না? ওকে আরো প্রহার দেওয়া উচিত ছিল বেআই মশাই। তুমি আমাকে মারলে দাদা বাবু, তুমি আমাকে বুড়ো বয়সে
করিস? তোকে তোকে আরো প্রহার দেওয়া উচিত ছিল। দাদা বাবু, দাদা বাবু, চোরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়, বুঝলে? অনেকদিন ব্যবসায় অনেকদিন আমার পকেট থেকে টাকা চুরি হয়েছে, আমি ওই শালাকে কিচ্ছু বলিনি, পাছে কল্যাণ কিছু বলে তাই। এই ওই শালা চোর, আমার যদি সাবেক দিন থাকতো তাহলে চাপকে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম, বুঝলে? হারামজাদা চোর কোথাকার। লাঠি মেরে বাড়ি থেকে দূর করে দাও কল্যাণ। ও যে 1000 গুণে ভালো চাকর আমি তোমাকে এনে দেব। তোর ভাগ্য ভালো শুয়ারের বাচ্চা, তোকে পুলিশে দিলাম না। হারামজাদা চোর কোথাকার। অমিতা, অমিতা, তাই দাও দাদা বাবু, তাই দাও। লাথি মেরে আমাকে বাড়ি থেকে দূর করে দাও। ছোটবেলা থেকে আমি মায়ের মতো আদর যত্ন করে আমি তোমাকে কুলে পিঠে মানুষ করেছি, তাই তাই তার পুরস্কার আমি ভালোভাবে পেতাম না দাদা বাবু। দাদা বাবু, আমি যদি তোমার চাকর না হয়ে আমি তোমার আত্মীয় হতাম তাহলে তাহলে চাকর চাকর তো মানুষ নয় দাদা বাবু, চাকর তো মানুষ নয়, তাদের তো বেদনা থাকতে নেই। এখনই চলে যাচ্ছিস কেন? খাওয়া দাওয়া করে তারপরে চলে যাস। না না বৌরানী না, তোমার চোখের সামনে তো দেখতে পেলেন কত কিল চোর লাথি খেলাম, আর খাবার ইচ্ছে নয়। নতুন রাঁধুনি যদি আসে তাকে বলে দিও ও কিন্তু একদম জাল সহ্য করতে পারে না, তেল যেন কম দেয়, আর তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করে। আর যদি পারো তুমি নিজের হাতে রেঁধে দিও, তুমি নিজের হাতে রেঁধে তুই চুপ করবে সোয়ার, তুই চুপ করবে না। আমি তোমাকে বলছি না, আর বলবো না কোনোদিন, আর বলবো না। তোমার কাছ থেকে আমি চিরদিনের জন্য বিদায় নিলাম। কাজ না পেলে আমি পথে পথে শুকিয়ে মরবো, না গেলে পথে পথে ভিক্ষা করবো। তবু আর কোনদিন আসবো না দাদা বাবু, আর কোনদিন দাদা বাবু, দাদা বাবু,
তুমি কি এত ভাবছো বলো তো? ভাবছি এই হাত দিয়ে অবৈধ কি আমি মালাও সে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, যার কাঁধে চড়ে আমি স্কুলে যেতাম, আজও আমার মলিন মুখ দেখলে যার আহার নিদ্রা মুছে যায়, তার গায়ে আমি কি করে বাবা আর বাপির উপরে রাগ করে তুমি অভয়দাকে মেরেছো, তাই না গো? ছেলে তুমি আমাকে যতটা নির্বোধ ভাবো আমি ঠিক ততটা নই। তাছাড়া তোমার সাহচর্যে এসে আমি অনেক কথাই বুঝতে পারি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপের লাইটার কি করে অভয়দার পকেটে গেল। অভয়দা লাইটার নেয়নি, তাহলে জিনিসটা ওর পকেটে কে ঢোকালো? এটা বুঝ বাজের খেলা ছেলে, এটা বুঝ বাজের খেলা। যুগ যুগ ধরে অর্থবান মানুষেরা এমনি ভাবে গরিবদের গুটি হিসাবে ব্যবহার করেছে, তাদের জিজ্ঞাসা চরিতার্থ হারি কাটে বলে দিয়েছে। তোমার পিতৃদেব সে বুঝ বাজির খেলায় দেখে গেলেন, সে বুঝ বাজির খেলায় দেখে গেলেন, সে বুঝ বাজির খেলায় দেখে গেলেন। আমার বাপের চরিত্র এই, অথচ বাপির পক্ষ হয়ে ওর সঙ্গে আমি কত ফাইট করেছি। শুধু আমার বাপি নয়, আমার শ্বশুর মশাইও অভয়দাকে সহ্য করতে পারে না। এর কারণটা আমাকে অনুসন্ধান করতেই হবে। আজি প্রভাতে রবির পর এমনে পড়ছিল প্রাণের পর, এমন পড়ছিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে যেতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি একটা জুয়েল দীপক। আমি জুয়েল? কি সুমধুর ধাপ্পাবাজ। গুরু, বেলা 10টায় সাইডিং এ গাড়ি আসছে। আমরা ঠিক করেছি দিনের বেলায় গাড়িতে আমরা হাত লাগাবো না। ওয়ার্ডের মধ্যে জান দেবার মধ্যে কোনো কৃতিত্ব নেই। ঘোড়ো মাইকেলের সঙ্গে সম্পূর্ণ একমত আমি। জানটা বেঁচে থাকলে টাকা অনেক রোজগার করতে পারবো, কিন্তু রেল পুলিশ আর বেঙ্গল পুলিশ এক যুগে এই পদার্থ আমার সামনে থেকে তাদের মতো পদার্থ সহকারে আমার চাই না। আমি একা প্রকাশ্য দিনের বেলায় বাগান বাঁধবো, ক্ষমতা থাকলে ওরা আমাকে বাধা দেখ। তোদের মতো জীবনের মায়া আমার নেই। গুরু তুমি রাগ করো না গুরু, আমিও তো একদিন তোমার মতো বেপরোয়া ছিলাম। 1 বছর হলো বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে, মনটা যেন কেমন দুর্বল হয়ে পড়েছে গুরু। বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় মাইকেল। গুরু বাচ্চাটা হবার পর থেকে মদকে আমি ছেড়ে দিয়েছি গুরু। অন্য কোনো কাজ পেলে এই অঘান বেখানেও ছেড়ে দিতাম, কিন্তু তা তো হবার নয়। বাঁচতে হলে একটা
কিছু করতেই হবে। তুমি তুমি এসা করো, আমি বাড়ি ঘুরে সাইডিং নিয়ে চলে যাচ্ছি। অপদার্থ, এই নোংরা পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে আনবার?